শোকতারার ১০১ ভূতের গল্প সমগ্র থেকে আপনারা শুনছেন লেখিকা আশাপূর্ণা দেবীর পরলোকের হারির খবর। লম্বা সাঁকোটার এপারে এক পাশ ঘেঁষে দাঁড়িয়েছিল বটকেষ্ট। সময় পেলেই এইরকম দাঁড়িয়ে থাকে সে। সাঁকোটা দিয়ে মানুষ পারাপার দেখে। এটা বটকেষ্টের একটা নেশা। কে আসছে কে যাচ্ছে, কে চেনা কে অচেনা তার হিসেব রাখা। তা সাঁকো পারাপার তো করছে সবাই হরদম। দিন নেই, দুপুর নেই, রাত নেই, সকাল নেই, সন্ধে নেই। এই যে মাত্র খানিকক্ষণ দাঁড়িয়ে আছে বটকেষ্ট, তো কতক্ষণ তা অবশ্য জানে না। হাতে তো ঘড়ি বাঁধা নেই, কাজেই সময়ের হিসেবও নেই। তবে খুব বেশিক্ষণ নয়। এইটুকুর মধ্যেই কজন তো এলো গেল। আজ চেনা জানা কাউকে সে দেখতে পেল না। আর সবাই তো ঝড়ের বেগেই ছুটছে, দাঁড়িয়ে একটা কথা বলবে এমন সময় নেই। যারা যায় তাদের তো কোনো কথাই নেই। তাদের দৌড়ানোর ঘটা কি, যেন ট্রেন ফেল হয়ে যাচ্ছে, না রাজ্য হাতছাড়া হয়ে যাচ্ছে। যারা আসে তারা বরং কখনো কখনো একটু দাঁড়িয়ে বটকেষ্টর কাছে খোঁজ তলাশ নেয়। কতদিন এখানে আছে বটকেষ্ট, জায়গাটা কেমন, এই সব। আজ আর তেমন কাউকে পায়নি বটকেষ্ট। কথা বলতে না পেয়ে পেট ফুলছিল বটকেষ্টের। হঠাৎ দেখতে পেল ওই দূরে সাঁকোটার একেবারে ও মাথায় কে যেন আসছে। হাঁটার ভঙ্গিটা যেন চেনা চেনা। দৈবক্রমে এ সময় সাঁকোটা একটু ফাঁকা হয়েছে। বটকেষ্ট চোখের উপর দিকে হাত আড়াল করে নিরীক্ষণ করে দেখতে চেষ্টা করল। লোকটা কে? নদীটা বিশাল, সাঁকোটাও বিশাল লম্বা। পার হয়ে আসতে সময় লাগবে। ধৈর্য ধরে থাকতেই থাকতেই লোকটা কাছাকাছি এসে গেল। চিনতে পারলো বটকেষ্ট, আর চিনেই চমকে গেল। গজগোবিন্দ না? ওনা মিলিটারি চাকরি নিয়ে জলন্ধরে না কোথায় চলে গেছিল। তাগড়া জোয়ান চেহারা, এক কথাতেই চাকরি হয়ে গেছিল। অবশ্যই যুদ্ধ করার চাকরি নয়। গজগোবিন্দ হচ্ছে ডাক্তার, সেই চাকরি পেয়েছিল মিলিটারিতে। তো এক্ষুনি চলে এলো মানে? ভাবতে ভাবতে লোকটা মানে গজগোবিন্দ একদম সামনে এসে গেল আর চেঁচিয়ে উঠল, কে? বটা না? বটকেষ্ট শিউরে উঠল, চমকালো, খানিকটা আহ্লাদে খানিকটা দুঃখে বলল, তুইও চলে এলি? সেই তো উল্টো রথের দিন। তুই দেশে না থাকতেই আমার এই বিপত্তি। তোর ওষুধ এক দাগ পড়লেই ঠিক সেরে যেত। গজগোবিন্দ বলল, তা তো এলুম, জমের মুখে থাকা তো। গজগোবিন্দ বলল, হয়েছিল কি? আর বলিস নে, ওই উল্টো রথের মেলা দেখতে গিয়ে খান আষ্টেক পাঁপড় বাজার ২ কুড়ি মাত্র বেগুনি ফুলুরি খেয়েছিলুম, ব্যাস হয়ে গেল। বেটা নিঘাত কেরোসিন তেলে পাঁপড় বেজেছিল। গজগোবিন্দ হো হো করে হেসে উঠল, তুই দেখছি একরকমই রয়ে গেলি। মেলার বাজারে পাঁপড় বাজার দেখলে আর কাণ্ডজ্ঞান থাকে না। হাসতে হাসতে আহ্লাদের চোটে গজগোবিন্দ ভীমের গদার মতো দুখানা হাত মেলে জড়িয়ে ধরল বটকেষ্টকে। সঙ্গে সঙ্গে বটকেষ্ট তার লিকলিকে ২টো হাত বাড়িয়ে জাপটে ধরল গজুকে।
তা ফল দুজনের একই হলো। খুশ করে একটু হাওয়া খেলে গেল দুজনের মধ্যে। দুজনেই তো একটু হাওয়া চাপটে ধরেছে। সাঁকো দিয়ে হুড়ুমুড়িয়ে অনেকগুলো লোক চলে এলো। বটকেষ্ট আর গজগোবিন্দর উপর দিয়েই বয়ে গেল। ধাক্কা অবশ্যই লাগলো না, তবে একটা ডিস্টার্বনেস তো বটে। বটকেষ্ট বলল, চ গজু আমার ওখানে। নিরিবিলিতে গজগোবিন্দ তাজ্জব হয়ে বলল, হ্যাঁ, এখানে তোর নিজস্ব ঘর বাড়ি আছে? বটকেষ্ট একটু রহস্যময় হাসি হেসে বলল, আছে বললে আছে, না বললে নাই। তো নিরিবিলিটা আছে। বটকেষ্টের মা তো সেখানেই, পৃথিবীর বাড়িতে। গজগোবিন্দ একটু দুঃখিত হয়ে বলল, ও তাই তো। আহ আহ তুই আসার আগে খুব কান্নাকাটি করলো তোর গিন্নি। তা করছিল, শুনতে শুনতে চলে এসেছি। বহুদূর অবধি সেই চেঁচানির আওয়াজ কানে এসেছে। দুজনে আসতে লাগলো, তবে হাঁটার কষ্ট তো নেই, হাওয়ায় ভাষা ব্যাপার। অনেকখানিকটা দূরে চলে এসে বটকেষ্ট বলল, আয়। গজগোবিন্দ অবাক হয়ে বলল, এই বাড়িটা আগে দেখেছি মনে হচ্ছে। তা হতেই পারে, এটা আমার বর্তমান দেশের বাড়িটার প্যাটার্নের। ওখানে যারা ভদ্র হয়ে কাটিয়ে এসেছে তাদেরকে এমনটা দেওয়া হয়, গুড কন্ডাক্টর প্রাইজ আর কি। কিছু গাছপালার পাশ দিয়ে দরজায় চলে এলো বটকেষ্টকে গজগোবিন্দ সঙ্গে নিয়ে। বিশেষ দ্রষ্টব্য, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, প্রেসের ভাড়ারে চন্দ্রবিন্দুর অক্ষরটি শর্ট পড়ে যাওয়ায় এদের কথোপকথনে আর চন্দ্রবিন্দু দেওয়া সম্ভব হবে না। গজগোবিন্দ কলেজের পাঠ্যকাল হতে একবার বটকেষ্টের দেশের বাড়িতে গিয়েছিল। এখন দেখে অবাক হয়ে গেল, ঠিক যেমন দেখেছিল সেই রকমই অবস্থা। উঠানে কুয়োর কুপিকল লাগানো, পাশে ঘটি বালতি, দাওয়ার ধারে একখানা বড় চৌকি আর খান 2-3 জল চৌকি পাতা। অর্থাৎ এটাই ড্রেস রুম, এটাই ড্রয়িং রুম। এখন বটকেষ্ট বলল, হাত মুখ ধুবি চল। গজগোবিন্দ বলল, না, আসার আগে এই সেশন করেছি, সর্দি হয়ে গেছে, বসি আয়। চৌকিটাই বসলো দুজন। বটকেষ্ট বলল, খাবি কিছু? গজগোবিন্দ বলল, তা পেলে মন্দ হয় না। কি খাবি বল, কি আছে তোর? কিছুই নেই, আবার সবই আছে, যা চাইবি পেয়ে যাবি। গজগোবিন্দ জোশ হয়ে বসে বলল, ব্যাপারটা কি বলতো? ব্যাপার এই, যা চাই মনে করবি সামনে এসে যাবে, তবে একটু দুঃখ দুঃখ আর মজা মজা হাসি আসলো বটকেষ্ট। কি হলো রে বটা, তবে বলে হাসলি যে? বটকেষ্ট বলল, হাসি এই জন্যে, খেলে তুই টের পাবি না। খাচ্ছিস, খেলি? হ্যাঁ, সেই তো, এই যে তখন তোতে আমাতে কোলাকুলি হলো, হাতে বুকে টের পেয়েছিল কিছু? গজগোবিন্দ আস্তে মাথা নাড়ল। হ্যাঁ, ঠিক সেই রকমই, দেখ হাতে হাতেই। তা তুই তো মিষ্টি জমছিলে, মিষ্টির অর্ডার নেই? তাই দে। বটকেষ্ট হাতটা একবার নিচু করে হাত ছানি দেওয়ার মতো ভঙ্গিতে বলল, এই যে শুনছেন, বড় এক থালার
নবীনের রসগোল্লা, গাঙ্গুর আমের চমচম, গিরিশের কড়া পাকের, কল্পতরু অমৃতি আর তিতু ময়রার রসমালাই পাঠিয়ে দিন তো। বেশ বড় সাইজের থালা দেবেন, আর সব জিনিস চারটে চারটে দেবেন। গজ বলল, ইয়ে বাটা, চিত্রকূট হবে না? আমাদের ঝামাপুকুর লেনের মোড়ে হলধরের দোকানে যে পেল্লাই সাইজের চিত্রকূট বানাতো, অবশ্যই দামটা একটু বেশি, বোধহয় 2 টাকা করে, তবে কি ফার্স্ট ক্লাস, দামের জন্য ভাবতে হবে না। গলাটা একটু চড়িয়ে বলল বটকেষ্ট। ঝামাপুকুর লেনের হলদরের দোকানের চিত্রকূট 4খানা। গজগোবিন্দ বলল, সবই 4খানা করে বলছিস, তুই খাবি না? আমার মিষ্টি খাওয়া বারণ, জানিস না, ডায়াবেটিস। গজ অবাক হয়ে বলল, এখনো এখানে এসে আছে সেসব? থাকবে না? জানিস না স্বভাব চায় না মোলে। বাহ, এটা কি স্বভাব? এ তো রোগ। ওই 2-1, দেখিস রোগ নিয়েই আবার জন্মাতে যাব। ধোত ধোত মানে, দেখিস নি কেউ কেউ জন্মে পেটে রোগা, কেউ কেউ জন্ম থেকেই লোহা খেয়ে হজম করে ফেলে, কারুর বা জন্মকাল থেকেই 12 মাস কান কটকট, মাথা ঝনঝন, নাকে সর্দি, কারুর ওসবের বালা মাত্রই নেই। মানেটা কি? মানে বলবার আগেই চোখের সামনে চৌকির ওপর এসে পড়ল বৃহৎ একখানা খাগড়াই কাঁসার থালা, তাতেই পরিপাটি হয়ে সাজানো অর্ডারি মালগুলি। গজগোবিন্দের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল, বলল, কতকাল যে এসব জিনিস চোখে দেখিনি রে। মিলিটারি তো রুটি আর মাংস, ডাল আর চাপাটি ছাড়া আর কিছু নেই, কিন্তু তুই একেবারে খাবি না? একলা খাবো? বটকুশ শ্রেষ্ঠ বলল, খাবো না বলে অর্ডার দিইনি, তবে 2-1টা। গজ বিপন্নভাবে বলল, দেবেই বা কোথা থেকে? যা শুনে শুনে আনালেই তো থাকবে। ডায়াবেটিসের রুগী মিষ্টি না খাওয়াই ভালো। আমি হা হা গ গ প ল ল ল প। এ কি? আরে কি হলো? গেল কোথায় খাবারগুলো? তোর পেটের মধ্যে? ধ্যাত, কখন খেলাম কোথায়? গ পা গ, মুখে পড়লি না? গজমোহন মোড়ো ভাবে বলল, পড়লাম, তাই না? কিন্তু জিভ জানতে পারলো কোথায়? পায় না। বটকেষ্ট বলল, ওই দুঃখে খাওয়া ছেড়ে দিয়েছি, শুধু হাওয়া খেয়ে থাকি। কি হবে মিথ্যে ঋণের বোঝা বাড়িয়ে? ঋণের বোঝা মানে এসব ধার করে নিলি নাকি? বটকেষ্ট এসে বলল, হা হা হা, তবে এই ধার করে রাখলাম, পরের জন্মে শোধ করতে হবে। গজগোবিন্দ এখানে নবাগত, এবারে হালচাল কিছু জানে না, অবাক হয়ে বলল, পরের জন্মে কি করে শোধ করবি? এসব দোকান থাকবে? থাকবে না আবার? পরের জেনারেশন কি দোকানে মিষ্টি খাওয়া ছাড়বে? তার পরের জেনারেশন? গজ বলল, কিন্তু এখানকার লোকগুলি কি বেঁচে থাকবে তো ধার শোধ নিতে? আরে সে তো নিশ্চয়ই থাকবে না, তবে ওর নাতিপুতি, গিন্নি পুন্নি কেউ তো থাকবেই, তাদের দেব। গজ হা বেড়ে যাচ্ছে। তারা তোকে চিনতে পারবে? চিনবে না, তবে না পারলে কিছু এসে যাবে না। এক জন্মের পাওনাদার 7 জন্ম পিছন ধাওয়া করে ফেলে, আদায় না করে ছাড়ে না। বটা,
কি, তুই এত শিখলি কি করে? এই লোকমুখে শুনে শুনে। সবই তাদের এক্সপিরিয়েন্সের ফল শোনাতে ব্যস্ত। গজগোবিন্দ কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে হঠাৎ বলে উঠল, এটাই তাহলে পরলোক, আমরা মরে গেছি। শুনে হো হো করে হেসে উঠল বটকেষ্ট। হা 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 হা। এতক্ষণে বুঝলেই 10 বছর মিলিটারিতে থেকে তোর তো বুদ্ধি শুদ্ধি ভোতা হয়ে মরে গেছে। গজগোবিন্দ বলল, তাই হবে। তবে চল তোর এই পরলোকটা একটু বেরিয়ে দেখি। দূর, কোনো চার্ম নেই, সবই তো মরা। বাগান টাগানগুলোতে সেই যে কোন কালে ফুল ফল ধরে আছে, সে আর ঝরেও না, শুকায়ও না। নদীতে যেন বান ডাকে না, পাহাড়ে যেন ধস নামে না, শহরে লোডশেডিং হয় না, বর্ষায় রাস্তায় জল জমে না, কোথাও কোনো কলকবজা বিগড়ায় না, জামা জুতো ছেড়ে না। গজ উল্লাসে লাফিয়ে উঠে বলে, আরে সাবাস, এই যে দারুণ সুখের জায়গা রে। 2-10 দিন থাক, বুঝবি ঠালা, সুখে অরুচি ধরে যাবে। তার চেয়ে তুই সেখানকার গল্প বল, সদ্য এলি, সদ্য দেখে এলি। গজগোবিন্দ হতাশ হয়ে বলল, ওখানকার আর কি গল্প, মরছি তা টের পেয়েছি। কোথায় কোনখানে একটা বোমা পড়লো, ধারে কাছেই নয়, বুকে শব্দটা কেমনে ধর্মড়িয়ে উঠল, জ্ঞান হারিয়ে গেল। কে জানে কতক্ষণ অজ্ঞান ছিলাম। জ্ঞান ফিল্ডে দেখলাম চেনা জগৎটা কোথায় হারিয়ে গেছে। মস্ত একটা নদী, তাতে লম্বা শাঁখো, বোকার মতো সেই শাঁখোর মুখে দাঁড়িয়ে আছি। তারপরই হঠাৎ তোকে দেখে যেন বেঁচে গেলাম। বটকেষ্ট আবার হেসে অস্থির, হা 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 হা। বেঁচে গেলি বটে, তো পৃথিবীর জন্য মন কেমন করছে না তোর? যেতে ইচ্ছে করছে না? করছে রে, খুব করছে। হঠাৎ আচমকা চলে আসতে হলো। বউ ছেলে মেয়েকে লিখেছিলাম সামনের মাসে ছুটি নিয়ে বাড়ি আসছি, হলো না। তারা খুবই মনোকষ্টে আছে। তো একটি বার ঘুরে আসতে পারতাম। বটকেষ্ট বলে উঠে, ঘুরে আসা যায়, তবে ভাবছি তারা তাহলে আহ্লাদে ভাসবে কেমন। ওই আনন্দেই থাকো, যাও না, গিয়ে দেখ ওকে। গেলে দেখেই আ আ করে চেঁচিয়ে পাড়া মাথায় করবে। ওরা ডাকবে ভূত, ছাড়ানোর মন্তর পড়ে বাড়িতে সর্ষে পড়া ছড়াবে। দরজায় দরজায় আম নাম লিখে রাখবে। কে বলেছে তোকে এসব? গজগোবিন্দ তার ভীমের গদার মতো হাত আর তার থাবাটা দিয়ে চৌকিতে একটা ঘুষি মারল। শব্দটব্দ হলো না, শুধু ঘুষিটা উঠে এলো হুস করে। বটকেষ্ট বলল, বলেছে আমার নিজস্ব অভিজ্ঞতা। আমার যে গিন্নি আমায় চলে আসার কালে ডাক ছেড়ে কেঁদে কেঁদে বলছিল, তোমায় না দেখে আমি কি করে থাকবো গো, কি করে বাঁচবো গো। তিনি যে না ভর সন্ধ্যায় বাইরের জানালায় আমাকে একটু দেখেছেন, সেই বিকট চিৎকার করতে করতে সে ঘর ছেড়ে চম্পট। ছেলেটার পড়ার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম। ছেলে বলে উঠল, বাবা প্লিজ দয়া করে তুমি আমাদের মায়া ত্যাগ করো। বলেই ফটাফট ঘরের 3টে আলো জেলে দিয়ে নামটা পড়া শুরু করে দিল। আম 2, 3.5, অমাবস্যে, ঘোড়ার ডিম। শুনি গজে তো হা। হঠাৎ এটা বলতে বসলো কেন বুঝছিস না? ইয়ং ম্যান, ফুটবলে চ্যাম্পিয়ন, প্রত্যেক আম নাম করতে লজ্জা, তাই ওই কান ঘুরিয়ে নাকে হাত। গজ একটা নিঃশ্বাস ফেলে বলল,
তাহলে বলছিস গিয়ে কোনো লাভ নেই? লাভ ওই অভিজ্ঞতা, যতক্ষণ তুমি মানুষ ততক্ষণ সবাই তোমার আপন, যেই তুমি ভূত কেউ তোমার নয়। কি, আমি এখন ভূত? গজ মিলিটারি মেজাজ জোরে উঠল। বটকেষ্ট বলল, ভূত বলতে দুঃখ হয়, বলতে পারিস পিতাত্তা? গজগোবিন্দ হতাশ গলায় বলল, না, মাথাটা কেমন ঝিমঝিম করছে, একটু ঘুমিয়ে নি, দারুণ ঘুম পাচ্ছে। বটকেষ্ট লবডঙ্কা নেড়ে বলল, ওই পাবে না, হবে না, হবে না, না, এখানে নিদ্রা জাগরণের বলে কিছুই নেই। কিম্ভূত কিমাকার একটা ব্যবস্থা রে গজু। খিদের জ্বালা নেই, খাওয়ার সুখ নেই, রোগ ব্যাধির যন্ত্রণা নেই, আবার সুস্থ স্বাস্থ্যের আরামও নেই। দেহ আছে, দেহ নেই। গজবন্ধু বলে উঠল, খিদের জ্বালা নেই? সেটা তো একটা শান্তি রে বটু। বটু, খিদের জ্বালার বাড়া তো দুঃখ নেই। কি যে বলছিস গজু? খিদের জ্বালা না থাকলে খাবার সুখটা পাবি, যেটা জীবনের সবচেয়ে সুখ। তাহলে তাহলে বলে কিছু বলতে যাচ্ছিল গজু, হঠাৎ একটা কেলে কুৎসিত খ্যাকশিয়াল মুখো লোক এসে দাঁত খিচি বলে উঠল, এই যে গজগোবিন্দ ডাক্তার কে? এই তো। নিজের বুকে হাত চাপড়ালো গজ, মানে ভাবলো হাতটা চাপেছে। লোকটা বলল, তা এসেছে তো অনেকক্ষণ, এতক্ষণ ফ্রেন্ডের সঙ্গে আড্ডা মারা হচ্ছে, ডিউটি দিতে হবে না? ডিউটি? গজ মিলিটারি চড়ে উঠে পড়ল, এখানে আবার ডিউটি কিসের? হ্যাঁ, ডিউটি নাই ওরে আমার চাদুরে, গভর্নমেন্টের রাজত্বে বাস করবে, ডিউটি দিতে হবে না। কত চেঁচিয়ে উঠল, বটা ঠিক? বটকেষ্টে বলল, খুব ঠিক রে ভাই, তো কাজটা কি? লোকটা বলল, কি তা গিয়েই দেখতে পাবে। পৃথিবীতে যে যে কাজ করেছো করো তো, এখানে তাই করতে হবে। ধোবাকে রাত দিন ধোবার, পাটে কাপড় কাচতে হবে, নাপ থেকে রাত দিন লোকের গোবদারি চাচাতে হবে, কুমুরকে রাত দিন চাক ঘোরাতে হবে, কলুকে রাত দিন ঘানি ঘোরাতে হবে, কামারকে রাত দিন লোহা পেটাতে হবে, চুতরকে। বুঝলাম, গজগোবিন্দ বলে উঠল, আর আমাকে, তোমাকে? লোকটা মিসকে হাসি ফুটল, তোমার দিনভর রোগীর নাড়ি টিপতে হবে। তো এখানে তো রোগ ব্যাধি নেই শুনলাম। নাই বা থাকলো, তা বলে ডিউটি ফাঁকি দেবে নাকি? বলে ভূতের ব্যাগার খাটা বলে কথা শোনো নাই কখনো? ভূত খাটুনি, এই যে তোমার বন্ধু বাবু রেল কোম্পানির মাল বাবু ছিল না, তো ওনার ডিউটি রাত দিন মাল ওজন আর তার হিসেব রাখা। তবে লোকটা মহা ফাঁকিবাজ, একদণ্ডে কাজ সেরে নিয়ে নদীর ধারে গিয়ে বসে থাকে। ও ওই যেখানে দিয়ে এলাম, বিশাল নদী। তো নদীটার নাম কি হে? লোকটা নিজের কপাল চাপড়ে বলল, তাও শোনি, বেশি পণ্ডিতদের এই হয়, বৈতরণী গো বৈতরণী। হ্যাঁ, গজ যেন নতুন করে শখ খেলো, বৈতরণী পার হয়ে চলে এসেছি, তার মানে সত্যি মারা গেছি, সত্যি ভূত হয়ে গেছি। লোকটা হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে গজকে ধাক্কা দিয়ে বলল, হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো, প্রথমে স্বরূপ ঘরে ধোলাই হবে, চলো, তবেই টের পাবে। গজগোবিন্দ মুখ ফিরিয়ে বলল, স্বরূপ ঘর? কি রে বটা, কি হয় সেখানে? বটকেষ্ট হঠাৎ মিসকে এসে বলল, এই যে এই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আক করে ছুট মারল গজগোবিন্দ। স্বরূপ ঘরে ধোলাই পরে কি হয়? আসল ছেলেটা হয় মুলো মুলো দাঁত,
কুলো কুলো কান, উল্টো উল্টো পা, জটা জটা চুল, আর কেলে কম্বুলে গায়ের রং ধোলায় একবার হতেই হবে। মেকআপটাও নিতে হবে, তবে সেটা প্রকাশ করা তোমার ইচ্ছে সাপেক্ষ। লোকটা সঙ্গে যেতে যেতে গজগোবিন্দ বলল, আমার থাকার জায়গাটা কোথায়? কেন, হসপিটাল এরিয়ায়? লোকটা একটু ইংরেজি বুলি প্রবণতা আছে। গজ চারিদিক তাকিয়ে তাকিয়ে যেতে লাগলো। ঘর বাড়ি, বাগান, পুকুর সবই সাধারণ, সবই যেন দেখা দেখা। লোকটা এগিয়ে যাচ্ছিল। গজ ডাক্তার জোর পায়ে হেঁটে তাকে ধরে ফেললে, বলল, এইসব জায়গা কি এরিয়া? লোকটা অবজ্ঞায় নাক কুচকে বলল, এসব মিডল ক্লাসের। ওর অবজ্ঞার ভাবে রাগ এলেও গজ বুঝতো এর কাছ থেকে সব তথ্য জানা যাবে। আস্তে আস্তে বলল, তো ভাই শুনছি পরলোকে নাকি স্বর্গ আছে, নরক আছে, এসব কোথায়? লোকটা আরো অবজ্ঞায় বলল, আছেই তো, কে বললো নেই? তো তোমার চোখের সামনে ঝুলে থাকবে নাকি? সে তো বটেই, সে তো বটেই। তো কোথায়, কোন রাজ্যে আছে? লোকটা গুপে তা দিয়ে বলল, এই রাজ্যেই আছে, চিত্রগুপ্ত রাজ্য। স্বর্গটা হচ্ছে গিয়ে পশ এরিয়া, মানে বড় মানুষদের পাড়া। সেখানে অভাব নেই, অসুবিধে নেই, জ্বালা নেই, শুধু ঐশ্বর্য, জৌলুস, আরাম আয়েশ, আর যা ইচ্ছে করার স্বাধীনতা। ও আর নরক, সে হচ্ছে গিয়ে বস্তি, ঝুপড়ি, নোংরা, কাদা, পচা, নালা, পেকো, পুকুর, আর হতবাগা সব লোকের চেঁচামেচি। তো তোমার আবার স্বর্গ নরকের খোঁজ কেন? তোমার পাসপোর্ট তো এই মিডল ম্যান এলাকায়। আছে নাকি কেউ আপনজন স্বর্গে কিংবা নরকে? তো আমায় যদি 2 পাইস দিয়ে দাও, একবার দেখা করিয়ে দিয়ে আনতে পারি। অজয় বলল, না, আমার কেউ ওসব জায়গায় নেই, থাকলে এখানেই আছে। তো নাম বললে খুঁজে দিতে পারো? ও তুমি নিজেই খুঁজে নিতে পারবে, মেলা বকো না, যত সব ঝামেলা, চলো চলো। তো সেই গেল তো গেল। বটকেষ্ট রোজ ভাবে কোথায় গেল নিয়ে গজকে, আর কি কখনো দেখা হবে না? এই যে কত আপনজন এসেছে, এই যাবৎ কাউকে কি দেখতে পেয়েছে? ঠাকুরদাকে একবার দেখতে ইচ্ছে করে, বড় ভালোবাসতো বুড়ো বটুকে। তো কে জানে সে এখন আবার সেতু পার হয়ে চলে গিয়ে কারুর ঘরে নতুন খোকা হয়ে জন্মে বসে আছে কিনা। তা শুধু কি ঠাকুরদা, আর কতজনই তো এসেছে বটুর জীবনকালে, কাকেই বা দেখতে পেয়েছে। এবার সেজ পিসিকে দেখেছিল, একবার নতুন জ্যাঠাকে, আর একবার পাড়ার শশীবাবুকে। তো শশীবাবু তো চোখাচোখি হতেই অচেনার ভান করে কেটে পড়লেন। পড়তেই পারেন এখানে আসার আগে বটকেষ্টর কাছে বেশ কিছু টাকা ধার করেছিলেন কিনা বিজনেস করব বলে। তো সে যাক, গজাটার কি হলো? 3 মাস বছরের হিসাব নেই। হঠাৎ একদিন দেখতে পেল গজগোবিন্দ আসছে, 2 হাত তুলে নদের নিমায়ের ভঙ্গিতে। বটা, আছিস? ও কতদিন খুঁজেছি, তোর এই ঘরও হারিয়ে মরেছিলাম, হঠাৎ আজ দূর থেকে দেখতে পেলাম তুই বসে আছিস। তো সে যাক, বটা, স্কুল না গিয়ে তুই কবিতা লিখতিস না, আজ কলেজ লাইফে নাটক। বটকেষ্ট অবাক হয়ে বলল, লিখতাম তো, তা এখন কি? বলছি আবার লেখ, আমি তোকে মেটেরিয়ালস দেব।
বটকেষ্ট হা হা করে এসে উঠল। হা 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 হা, তবে এখানে বসে কাব্য নাটক দেখা হবে না, হবার কি আছে? তুই যদি লেখা ছেড়ে রেল গুদামের মালবাবু বনে না যেতিস, এখানে তো তোকে ওই লিখতেই হতো রাত দিন। দেখলাম তো ঘাড় গুঁজে লিখেই চলেছে কতজন। বলল এখনো নাকি ভীষণ চাপ, যত শারদীয়া শঙ্কা বেরোনের মুখ। তো তুই একবার পুরনো অভ্যেসটা ঝালিয়ে নে, তখন তো তোর লেখাগুলো নিয়ে কাগজে সম্পাদকের দৌড়ে ঘুরতিস আর মুখ শুকিয়ে ফিরে আসতিস। এখন দেখ, বটকেষ্ট হতাশ খোলাই পড়ল। এখন তাই হবে, হবে না। গজগোবিন্দ শূন্যে একটা তুলোর ঘুষি মেরে বলল, শুনলাম নরলোকে নাকি এখন পরলোকের খবরের জন্য খুব চাহিদা। চটপট লিখে ফেলতে পারলে এই সময়ের পূজাতেই কোনো একখানা গোবদা গোবদা পত্রিকায় লাগিয়ে দিতে পারা যাবে তাক। দেখে শুনে মনে হচ্ছে তুই এখানে এসে ওই মালেই জন করছিস, আর সে তোর লোক শুনেছিস। এখানকার তথ্য কিছুর ধার ধারিস নি। তোর একখানা ঘুঘু রিপোর্টারের সঙ্গে বেশ পটিয়ে নিয়ে আর নিজে ঘুরে ঘুরে অনেক সব মাল মশলা জোগাড় করে ফেলেছি, বইয়ের নামও ঠিক করে ফেলেছি। তবে আমার তো লেখার অভ্যাস নেই। তুই কলমটা ধর। বটকেষ্ট প্রাণটা একটু হাহাকার করে উঠল। আহা, অভ্যাসটা যদি থাকতো। তা বলা যায় না। লোকে তো বলে সাঁতার শিখলে আর সাইকেল চালাতে শিখলে লোকে নাকি জীবনে মরণে ভোলে না। তা কলম চালানোটাও কি? ঝাপসা গলায় বলল, বলছিস পারবো? আলবাত পারবি, কিন্তু ছাপাবে কে, পড়বে কে? হ্যাঁ, সেটাই তো কথা। গজ বলল, তার জন্য অবশ্য আমাদের নরলোকে নামতে হবে। কোনো একটা গাবদা ম্যাগাজিনের এডিটর থেকে কায়দা করতে হবে। তো তার জন্য ভাবনা নেই, হয়ে যাবে। যেমন বেকায়দা করে একবার স্বরূপটা দেখিয়ে দেওয়া যাবে। ওহ, একবার তাক লাগাতে পারলে একদম হট কেক। বটকেষ্ট বললে, কি করে বুঝছিস? আরে জানিস না, জ্যান্ত মানুষদের চিরকালই এই মরে যাওয়ার সম্বন্ধে অগাধ কৌতূহল। প্লানচেটে আত্মা নামায়, খুঁজে খুঁজে পরলোকের তথ্যর বই পড়ে। চিরটি কাল তোর মনে আছে আমাদের স্কুলের হেডমাস্টার পরলোকের কথা বলে একটা সিরিজ লিখতেন? কি তার ডিমান্ড, অথচ সবই অন্যের বই থেকে টুকলিফায়। গাদা গাদা বই জোগাড় করে লিখতেন, ইংরেজি বাংলা খুব মনে আছে। তবেই বোঝ, টুকে মেরে বাহাদুরি। আর আমাদের এই গজু চঞ্চল হয়ে বলে, থাকরে বটা, শুনতে গেলে আঠা ধরে যাবে, নেশা লেগে যাবে, তাহলে আজ আর যাওয়া হবে না। উঠে পড়া যাক। উঠে পড়া মানেই হাওয়ায় ভেসে সেই নদী তীরের সেতুর মুখে। কিন্তু সেতুর মুখের সামনে এক বিপত্তি। দুটো মুস্কো কালো লোক বুলডগের মতো মুখে বলে উঠল, থামো থামো, যাচ্ছ কোথায় হে জোড়া মানিক? বলি, যাবার পাসপোর্ট আছে? বটকেষ্ট ভয়ে ভয়ে গজুর দিকে তাকালো, কিন্তু গজুর সেই নির্ভীক ভঙ্গি। পাসপোর্ট আবার কি হে? আসার সময় এসব তো ঝামেলা হয়নি। সরো। সরার বদলে লোক দুটো ক্যাক করে দুজনকে ধরে ফেলে বলল, আসার যাওয়া কি এক হলো? আসার সময় ওখানকার অফিস থেকে রিলিজ অর্ডার হয়ে গেছিল, আমাদের লোক সঙ্গে করে নিয়ে এসেছিল। জানি, ট্যাঙ্কস মারতে মারতে। তা বলো, ভেবো না এখানকার আইন কানুন আমি জানি না। সব জেনে ফেলেছি।
পাসপোর্ট লাগবে তখন, আবার যখন দুধের খোকা হয়ে ট্যাঁটা করতে যাব সে অনেক কাগজপত্র। লোক দুটো বলল, সে হবে না, ছাড়া হবে না। তার মানে 2 পয়েন্টস চাই, কেমন? নড়তে চড়তে 2 পয়েন্টস পাবে টাবে না। এই যাচ্ছি তোমাদের এখানকার কীর্তি কাহিনী কাগজে ছাপিয়ে দিতে। লোক দুটো ফস করে ওদের হাত ছেড়ে দিয়ে বলল, কাগজের লোক? ওরে বাবা! না, লেখক, বই লিখে নিয়ে যাচ্ছি ছাপাতে। ওরে পাস! লোক দুটো হঠাৎ নরম হয়ে গিয়ে হাত কষলে বলল, তাহলে আমাদের কথাটা একটু লিখে দেবেন স্যার? তোমাদের কথা আবার কিসের হে? দিব্যি যখন তখন লোকের ট্যাঙ্কস মারতে মারতে শাকও পার করে নিয়ে আসছো আর মাসল বাগাচ্ছ, তোফায় তো আছো। লোক দুটো অসন্তুষ্ট গলায় বলল, ওই তো ওখানেই, ওই দুঃখেই তো মরে আছি। হুকুমের চাকর, হুকুম মতোই চলতে হয়। তো এই নিকৃষ্ট কাজটাই আর মন নাই, যদি কাগজে লেখালেখি করে পৃথিবীতে একটা চাকরি মেলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে, এখন পথ ছাড়ো তো। লোক দুটো তাড়াতাড়ি পথ ছেড়ে দিল। ওরা দুই বন্ধু সাঁকো পার হয়ে চলে আসে। তারপর বলে ওঠে, এখন কোন দিকে? বটকষ্ট বলে, কোন দিকে আবার? সোজা রণডঙ্কা অফিসে। বেটা সম্পাদক জন্মজীবনে আমাদের লেখা ছাপেনি, সব অমনোনীত বলে ফেরত দিয়েছে, আবার কতগুলো ফেরতও দেয়নি। ওকে নিয়েই এখন এই বই ছাপিয়ে নিতে হবে। গজগোবিন্দ বলল, নিয়েছিস তো গুছিয়ে? সে আর। বিকেল 4টে। রণডঙ্কা সম্পাদক খগেন ঘোষাল যথারীতি চেয়ারটা টেনে টেবিলের ধারে বসে ডিশ ঢাকা চায়ের কাপটা তুলে নিয়ে মুখে ঠেকিয়ে বলে উঠবার বদলে বিশাল হাঁক পারলেন, বনমালী, এই বনমালী, এ কি দিয়ে গেছিস আমায়? চা না নিমের পাচন? বনমালী। বনমালীর সাড়া পাওয়া গেল না। তার বদলে কোত্থেকে যেন একটা কি 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 হাসি শব্দ শোনা পাওয়া গেল। এর মানে? খগেন ঘোষালের চুল খাড়া হয়ে উঠল। এত সাহস হয়েছে বেটার! আবার হাঁক পালেন, এই বেটা বনমালী, বদমাস শয়তান, আবার হাসি! চায়ে দুধ আর চিনি দিয়ে যা। আবার হাসি, কি কি কি। খগেন ঘোষাল এখন সচকিত হলেন। হঠাৎ এতটা দুঃসাহস হবে বনমালীর? শব্দটা যেন ঘরের মধ্যে থেকে খেলে বেড়াচ্ছে, দেওয়াল থেকে সিলিংয়ে, সিলিং থেকে দেওয়ালে, নাকি জানালার বাইরে থেকে। তবু আবারও চেঁচিয়ে উঠলেন, বনমালী! তখন সেই হাসিরাই জবাব দিল, বনমালীর আশা চারণ, সে এখন চোখ উল্টে হাত পা খিচুচ্ছে। বিশেষ দ্রষ্টব্য, প্রেসে নতুন এক চন্দ্রবিন্দু এসে যাওয়ায় আর ঘাটতি পড়ছে না, যথাযথ কাজে লাগানো হচ্ছে। খগেন ঘোষাল সাহসী ব্যক্তি, তিনি কড়া গলায় বললেন, তোমরা কে হে? কোত্থেকে কথা বলছো? আগে এই আপনার সামনে থেকেই। আপনি যদি চোখ থাকতে অন্ধ হন, আমরা নাচার। এই আপনার ডান দিকে আমি কবি বটকেষ্ট পাল, আর আপনার বাঁ দিকে বন্ধু ডাক্তার গজগোবিন্দ খাসনসিব। খগেন ঘোষাল অনুভব করলেন তার দুটো হাতের উপর দিয়ে একটা হিমালয়ের হিমেল হাওয়া বয়ে গেল। খগেন ঘোষাল কোনো মতে জামার মধ্য থেকে পৈতিটা টেনে বার করে মনে মনে রাম নাম জপ করতে করতে বললেন, কি উদ্দেশ্যে হঠাৎ আমার এখানে? দুটো গলা থেকে বা দুটো নাক থেকে একসঙ্গে একটা কথা উচ্চারিত হলো, উদ্দেশ্যটা মহৎ। রণডঙ্কা শারদীয়ার জন্য একখানা বিশ্বের সেরা কৌতুকটা নাট্য এনেছি, পরলোকের হাজির খবর। এটা এবছর পুজো সংখ্যায় রণডঙ্কায় ছাপিয়ে দেবেন। শুনেই খগেন ঘোষালের সম্পাদক সত্তাটি তেলে বেগুনি জ্বলে ওঠে। স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে ওঠেন, ছাপিয়ে দেব? মামাবাড়ির আবদার?
পুজো সংখ্যা সব কমপ্লিট হয়ে গেছে, বুঝলেন? কেটে পড়ুন, কেটে পড়ুন। কি কেটে পড়বো? অত সস্তা না তুমি, বুড়ো খগেন ঘোষাল। একদা আমায় অনেক কাট মারিয়েছ, এখন ছাড়ান না। দেখিস বুড়ো, এ লেখা বাজারে পড়তে পারবে না, হট কেকের মতো উঠে যাবে। শারদীয় রণডঙ্কা আবার ছাপাতে হবে। আপনি থেকে তুমি, তুমি থেকে তুই, মানুষের সহ্যের একটা সীমা আছে তো। খগেন ঘোষাল চেঁচিয়ে ওঠেন, পুলিশ পুলিশ, কনস্টেবল কনস্টেবল, পাহারালা পাহারালা, ওসি, মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, জোল সিং, রাজীব রাজীব। খেয়ে হে খেয়ে খেয়ে কি হঠাৎ যেন অদৃশ্য শূন্যে দুটো গলা দুইয়ে শূন্য কুড়িটা হয়ে হাসির বান ডাকিয়ে দিল। ও বটা, তোর এডিটার দাদু এত নার্ভাস, ও দুবাসও শুনেই এই চোখে দেখলে তো তা থাকে, আপনাকে আর ভিড়মি খাওয়াবো না। এই লেখাটা দিয়ে যাচ্ছি, ছাপা হওয়া চাই। দে বটা, দিয়ে দে। থলিটা উপুর করে দিয়ে দে, চটপট চলে যায়। ব্যাস, থলি উপুর করে দিয়ে এলো বটকেষ্ট। আর লেখার সেই লেখারা খগেন ঘোষালের মাথা, গা, টেবিল চেয়ারের ওপর ঝরঝরিয়ে করে উপচে ছড়িয়ে পড়ছে। কি এ, কি এ, আ আ আ, এসব কি? চেয়ার ঠেলে, টেবিল উল্টে, চায়ের পেয়ালা ভেঙে, কালির দোয়াত ছিটকে সারা ঘরে দাপাদাপি করে বেড়ান খগেন ঘোষাল আর্তনাদ করতে করতে। বনমালী, বনমালী, তুই কি মরে গেছিস? ওরে বাবারে, এগুলো কি রে? কেন? এই তো আমাদের কালজয়ী কৌতুক নাটক পরলোকের হাড়ির খবর। এর ম্যানুস্ক্রিপ্ট প্রিন্ট করা হয়নি, গুছিয়ে নেবেন, ছাপাবেন তো দাদা? হ্যাঁ, না ছাপালে কিন্তু, না ছাপালে কি হবে তার শুনতে পান না খগেন ঘোষাল, কারণ তখন, না ছাপালে কি হবে শুনতে পান না খগেন ঘোষাল, কারণ তখন চোখের সামনে ঝলসে উঠছে একজোড়া স্বরূপ, দুপ্রস্থ মূলোর শাড়িতে ফিক ফিক হাসি, আর দুখানা দুখানা চারখানা কুলোর লটপটানি। ভিড়মি খেয়েই দমাস করে পড়ে গেলেন খগেন ঘোষাল। ফেনা উঠে মুখে একটা আওয়াজ বেরোয়, লিশ। ওরা সাঁকোয় উঠে হাস্যবদনে বলে, নাটকটা যদি স্টেজে নামাই খুব জম্পেশ হবে, কি বলিস? ওদিকে নরলোকের হাড়ের খবর এই, পুলিশ কোনো কাজের নয় একথা ভুল। ঘণ্টাখানেক পরেই এসেছিল পুলিশ, যা করবার করেও ছিল চটপট। পরদিন কাগজে কাগজে খবর, রণডাঙ্কা পত্রিকা অফিসে লণ্ডভণ্ড কাণ্ড। গতকাল বিকালে দুজন দুর্বৃত্ত ভূতের ছদ্মবেশে পত্রিকা অফিসে বলপূর্বক হানা দিয়ে তাণ্ডব নৃত্য শুরু করে। যথেষ্ট ভাঙচুর ও মারপিটের পর সম্পাদককে শাসাইয়া রাশি রাশি হিজিবিজি আঁকিঝুঁকি কাটা কাগজের টুকরা সর্বত্র নিক্ষিপ্ত করিয়া রহস্যজনকভাবে অন্তর্ধান করে। কাগজগুলি দেখিয়া মনে হয় কোনো সাংকেতিক ভাষায় লিখিত বিশেষ ইস্তেহারা। দুর্বৃত্ত ভাষায় দুর্বোধ্য ভাষায় লিখিত এই ইস্তেহারার কয়েকটি নমুনা পাঠ্যোদ্ধারের জন্য বিশেষজ্ঞদের কাছে পাঠানো হইয়াছে। আততায়ীদের উদ্দেশ্যে বোঝা যাইতেছে না, কেহ ধরা পড়ে নাই। সম্পাদক খগেন ঘোষাল ও বেয়ারা বনমালী দাস এখন হাসপাতালে।